আসসালামু আলাইকুম এভরিওয়ান। কিউবিট লার্নিং এর পক্ষ থেকে আজকে আমি আছি মোহাম্মদ মনিরুল ইসলাম অ্যালগরিদম কোর্সটির সেকেন্ড ক্লাস নিয়ে। তো আমরা সবাই পূর্ববর্তী ক্লাসে জেনে আসছি যে অ্যালগরিদম জিনিসটা কি, আমরা অ্যালগরিদম কেন ইউজ করি, অ্যালগরিদমের হচ্ছে উপকারিতা কি। তো অ্যালগরিদমের কোর্সটা নিয়ে আমরা আজকে বিস্তারিত যে পার্ট সেগুলো নিয়ে আলোচনা করব। কিউবিট লার্নিং এর আমাদের কোর্স সম্পর্কে আপডেট পেতে আমাদের ফেসবুক চ্যানেলে নজর রাখতে পারেন, অথবা আমাদের ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলে ঘুরে আসতে পারেন। আর আমাদের সব ধরনের কোর্স ম্যাটেরিয়াল বা কোর্সের আপডেট, কোন কোর্সটা কবে শুরু হচ্ছে, আমরা কোর্সিং সলভিং কবে স্টার্ট করতেছি, বা সব ধরনের সলভ বলেন, কোর্স বলেন, আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারেন। আজকের যে টপিকটা আমাদের, সেটা হচ্ছে টাইম কমপ্লেক্সিটি। আমাদের লাইফে যে জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে টাইম। ঠিক আছে? তো সময়ের কাজ অবশ্যই সময়তে করতে হবে, দেন আমরা একটা অপটিমাল একটা বেস্ট সলিউশন পাবো, সেটা হচ্ছে অবশ্যই টাইম মেনটেন করতে হবে। তো অ্যালগরিদমের ক্ষেত্রে আমাদের টাইমের ফোকার ভেদ বা টাইম কেন ইউজ করব। সাপোজ ধরেন আমি একটা প্রবলেম আছে, একটা প্রবলেম একটা প্রবলেম আছে। তো এই প্রবলেমটা সলভ করার জন্য আমি কিছু অ্যালগরিদম ইউজ করতেছি। সাপোজ এই অ্যালগরিদম, ডি অ্যালগরিদম আমি ইউজ করতেছি এই প্রবলেমটা সলভ করার জন্য। তো আমাকে এই দুটো অ্যালগরিদম আমরা অ্যাপ্লাই করতে পারবো, অ্যাপ্লাই করতেছি। তো সেই ক্ষেত্রে আমাদের চুজ করতে হবে যে আমরা কোন অ্যালগরিদমটা আমরা এই প্রবলেম সেটের জন্য আমরা ইউজ করতে পারবো বা করব। বাট এখানে একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে এই অ্যালগরিদম যখন আমরা অ্যাপ্লাই করব, তো আমরা প্রবলেমটা সলভ করতে সাপোজ 1 মিনিট টাইম লাগে। এই অ্যালগরিদমটা সলভ করতে আমাদের 1 মিনিট টাইম লাগে, আর বি অ্যালগরিদমটা সলভ করতে আমাদের 30 সেকেন্ড টাইম লাগতেছে। সেক্ষেত্রে আমরা প্রবলেমটা সলভ করার ক্ষেত্রে আমরা দুইটা অ্যালগরিদম ইউজ করছি, এ অ্যান্ড বি, দুটার মাধ্যমেই কিন্তু আমরা প্রবলেমটা সলভ করতে পারতেছি। বাট এক্ষেত্রে আমাদের যে কোশ্চেনটা হচ্ছে, এর মধ্যে আমরা কোন অ্যালগরিদমটা ব্যবহার করব। এই অ্যালগরিদমটা যদি আমরা ব্যবহার করি, তাহলে আমাদের এই প্রবলেমটা সলভ করতে 1 মিনিট টাইম লাগতেছে, আর বি অ্যালগরিদম ইউজ করলে আমাদের 30 সেকেন্ড টাইম লাগতেছে। সেক্ষেত্রে আমরা সহজে এখানে বুঝতে পারতেছি যে 1 মিনিটের থেকে 30 সেকেন্ডে কাজ করে যে আমরা আউটপুটটা পাচ্ছি, সেটা খুব দ্রুত সময়ে পাচ্ছি। তো সেক্ষেত্রে আমাদের যে অপটিমাল সলিউশনটা পাচ্ছি, সেটা কম সময়ে পাইতে হলে আমাদের অবশ্যই বি অ্যালগরিদমটা ইউজ করতে হচ্ছে। তো আমরা এই ক্ষেত্রে অ্যালগরিদম কোর্সে আমরা কোডের ক্ষেত্রে দেখবো যে আমরা কি ধরনের কোড ইউজ করব, কি ধরনের কোড ইউজ করব, সে অনুযায়ী আমাদের টাইম কমপ্লিটটা বের করে নেবো, যে এর জন্য আমাদের টাইমটা কম লাগছে। তো সেক্ষেত্রে আমাদের কম টাইমে আমাদের প্রবলেমটা সলভ করতে পারছি, তাহলে আমাদের এফিসিয়েন্সি যেটা বিষয় রয়েছে সেটা অনেক হাই হয়ে যাবে। যে কোনো কোনো কাজের ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের আহ, সেই কাজটার ইফিসিয়েন্সি কত, বা আমরা যে মেথডটা ইউজ করছি, যে অ্যালগোরিদমটা ইউজ করব, সেই অ্যালগোরিদমের ইফিসিয়েন্সি কত, মানে তার কর্মদক্ষতা কত। সব কত, যদি কর্মদক্ষতা অনেক বেশি হয়, তাহলে আমরা সেই কাজটা খুব দ্রুত করতে পারবো, আর সেই মেথডটাই আমরা ইউজ করব। তো টাইম কমপ্লেক্সিটি, আমরা অ্যালগোরিদমে কোডে কিভাবে টাইম কমপ্লেক্সিটি বের করে আমরা সেগুলো দেখবো আজকের ক্লাসে। তো তার আগে আমাদের জানা যাক যে টাইম কমপ্লেক্সিটি বিষয়টা কি। এখানে বলা আছে, জেনারেলি দেয়ার Generally, there is always more than one way to solve a problem in computer science with different algorithms. One way to solve, more than one way to solve, মানে একের বেশি ওয়ে আছে একটা প্রবলেম সলভ করার জন্য, and different algorithm, আমরা বিভিন্ন ধরনের অ্যালগরিদম ব্যবহার করতে পারি। Therefore, it is highly required to use a method to compare the solution to judge which one is more optimal. আমি যে বিষয়টা বললাম যে সাপোজ একটা প্রবলেম সলভ করতে আমাদের দুইটা অ্যালগোরিদম প্রয়োজন হচ্ছে, বাট তার মধ্যে অপটিমাল যেটা, সেটা আমরা বা সেই অ্যালগোরিদমটা, সেই মেথডটা ইউজ করব কিসের জন্য, আমরা মোর অপটিমাল সলিউশন পাওয়ার জন্য। আমাদের এখানে যে মেথড গুলো বলা আছে, সে তার মধ্যে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য মেশিন অ্যান্ড ইটস কনফিগারেশন, ওয়ান হুইচ অ্যালগোরিদম ইটস রানিং অন। আমরা যে অ্যালগোরিদমটা ইউজ করতেছি সেটা মেশিন ডিপেন্ডেন্ট কিনা বা ইন্ডিপেন্ডেন্ট কিনা, সেটা আমাদের দেখতে হবে, এবং এর কনফিগারেশন কি আছে সেগুলো বিবেচনা করতে হবে। শো এ ডিরেক্ট কোরিলেশন উইথ দ্য নাম্বার অফ আউটপুটস। কিছু কিছু জিনিসে আমরা কোডের ক্ষেত্রে দেখি, কিছু আমরা ইউজার ইনপুট দিয়ে থাকি, আর কিছু কনস্ট্যান্ট ভ্যালু দিয়ে চেক করে থাকি। আমাদের অবশ্যই দেখা লাগবে যে কোরিলেশন, যে ইনপুটটা রয়েছে সেই নাম্বারের ইনপুটের সাথে যে রিলেশনটা কেমন। যে আমি এরা হইছিল যে একটা কনস্ট্যান্ট ভ্যালু দিলাম,
তাতে অপটিমাল সলিউশন পাচ্ছে, বাট ইউজার ইনপুট দেওয়ার ক্ষেত্রে অপটিমাল সলিউশন পাইতেছে না। তো কোরিলেশন তৈরি করে নিতে হবে, যে দুটাই চেক করে নিতে হবে যে কোনটা বেশি অপটিমাল, সেটা আমাদের চেক করে নিতে হবে। দেন ক্যান ডিস্টিংগুইশ অ্যালগরিদম ক্লিয়ারলি উইদাউট অ্যাম্বিগুইটি, অর্থাৎ আমরা দুটো অ্যালগরিদম ক্লিয়ারলি বুঝতে পারবো যে কোনটা বেশি অপটিমাল হচ্ছে, কোনটা বেশি অপটিমাল না। তো এখানে আমাদের যে মেথড গুলো ইউজ আসছে যে কম্পিউটারে কোনটা বেশি অপটিমাল বা অপটিমাল না, তার মধ্যে আমরা এখানে বলছে দেয়ার আর টু সাচ মেথড ইউজ, টাইম কমপ্লেক্সিটি এন্ড স্পেস কমপ্লেক্সিটি। আচ্ছা, আমরা কোনো কিছু অপটিমালের জন্য কিছু মেথড ইউজ করি, তার মধ্যে একটা টাইম কমপ্লেক্সিটি আমরা ফার্স্টে বললাম, আরেকটা হচ্ছে স্পেস কমপ্লেক্সিটি, কতটুকু কি পরিমাণ জায়গা নিচ্ছে কম্পিউটারের মধ্যে, মেমোরি নিচ্ছে কত, মেমোরি অ্যালোকেশন হচ্ছে কত, স্পেসের যে কমপ্লেক্সিটি সেটা। তো আমরা এখানে টাইম কমপ্লেক্সিটি যে বিষয়টা, টাইম কমপ্লেক্সিটি নিয়ে আলোচনা করব। হোয়াট ইজ টাইম কমপ্লেক্সিটি? The time complexity of an algorithm quantifies that amount of the time taken by an algorithm to run a function of the length of the input. অর্থাৎ আমরা একটা অ্যালগোরিদম রান করতে বা ইউজার যে ইনপুট দিচ্ছে ইনপুটের সাইজ অনুযায়ী একটা অ্যালগোরিদম রান হতে যে পরিমাণ সময় নেয় সেটা হচ্ছে টাইম কমপ্লেক্সিটি। Note that the time to run is a function of the length of the input and not the actual execution time of the machine on which algorithm is running. এখানে বিষয় হলো, আমরা যদি কেউ কোড করে থাকি, কোডের ক্ষেত্রে দেখি একটা নিচে যে এক্সিকিউট টাইমটা দেওয়া থাকে, ঠিক আছে? তো এই এক্সিকিউট টাইম আর আমাদের যে টাইম কমপ্লেক্সিটির লেন্থ, এটা কিন্তু সেম না। এখানে বলা হয়েছে আমাদের যে ইনপুটের লেন্থ অনুযায়ী যে ফাংশন গুলো রান হয় সেটা হচ্ছে টাইম কমপ্লেক্সিটি, আর যে মেশিনে অ্যাকচুয়াল এক্সিকিউট যে টাইমটা রয়েছে সেই এক্সিকিউটিং টাইমটা আমাদের ডিপেন্ড করছে না টাইম কমপ্লেক্সিটির উপরে, যে অ্যালগোরিদমটা কি পরিমাণ সময় নিচ্ছে। হয় কি, আমরা যখন একটা কোড করি তখন তো কোডকে আগে ডিবাগ হওয়া লাগে, দেন এক্সিকিউট হওয়া লাগে। তো আমাদের ইনপুটের যে লেন্থ সেই অনুযায়ী যে ফাংশনালিটিস গুলো রান হয় সেটা হচ্ছে টাইম কমপ্লেক্সিটি। ফুল প্রসেসটা করার পরে যতটুকু টাইম প্রয়োজন হয় তারে বলা হয় টাইম কমপ্লেক্সিটি, ওভারঅল টাইম কমপ্লেক্সিটি। সো এখানে বলা হচ্ছে আমাদের যে এক্সিকিউশন টাইম আর টাইম কমপ্লেক্সিটিটা আলাদা বিষয়, সেম না। অ্যালগোরিদম যখন আমরা কোনো একটা অ্যালগোরিদম ইউজ করবো তখন আমরা অবশ্যই মনে রাখবো যে এক্সিকিউশন টাইম আর টাইম কমপ্লেক্সিটি এক নয়। এক্সিকিউশন টাইম বলতে বোঝায় ফুল কোডটা রান হতে এবং প্রোগ্রামটা ডিবাগ হয়ে রান হতে যে পরিমাণটা সেটা হচ্ছে এক্সিকিউশন টাইম, আর টাইম কমপ্লেক্সিটি হচ্ছে ইউজারের যে লেন্থ আছে সেই লেন্থের ফাংশনালিটি যে রান হতে যে টাইমটা সেটা হচ্ছে টাইম কমপ্লেক্সিটি। তো আমরা একটা এক্সাম্পল দেখি যে যাতে খুব সহজে বুঝতে পারি যে টাইম কমপ্লেক্সিটি বিষয়টা কি বা কেন টাইম রিকোয়ার করে আমাদের অ্যালগোরিদমের ক্ষেত্রে। আমাদের একটা ফাংশন আছে, সাপোজ ফাংশন অফ এক্স, যেটার আমরা এখানে একটা সমীকরণ দেখতে পাচ্ছি, কিছুটা ম্যাথমেটিক্যাল সমীকরণ, অবভিয়াসলি এটা ম্যাথমেটিক্যাল সমীকরণ। তো এখানে বলা হচ্ছে 7x⁴ প্লাস 3x³ প্লাস 2x²। আচ্ছা, আমাদের এখানে বলছে we need to find the value of function of 100। এটা হচ্ছে ফাংশন অফ এক্স এর সমীকরণ দেওয়া আছে, আমাদের ফাংশন অফ 100 এর যে ক্যালকুলেশন সেটা বের করতে হবে। আমরা যদি সাইন্টিফিক কোন ক্যালকুলেটরে ফাংশনটা তুলে ফাংশন অফ এক্স এর ভ্যালু বসাই দেই, তাহলে আমরা 703020000 এই মানটা পাচ্ছি, ঠিক আছে? এখানে ফাংশন অফ 100 দিলে আমরা এই মানটা পাচ্ছি, কার জন্য? এই ফাংশনের জন্য। এই ফাংশনের জন্য এই ভ্যালুটা আমরা পাচ্ছি। তো এই ভ্যালুটা পাইতে আমরা এখানে 100 দিলাম, যদি 10 দিই, যদি 50 দিই, আর যদি 1000 দিই, তাহলে কি সেম টাইমে এই ফাংশনটা এক্সিকিউট হবে? না, সেম টাইমে এক্সিকিউট হবে না। আমরা যখন 10 দিব, 10 দিতে এখানে যে ফাংশনটা এক্সিকিউট হবে তার জন্য একটা নির্দিষ্ট টাইম সে ফাংশন বা যে অ্যালগোরিদম ইউজ করবে তার উপর নির্ভর করবে, এবং 50 দিলে এক ধরনের, 1000 দিলে এক ধরনের টাইম দিবে, এবং ক্যালকুলেশন ভ্যালু অবভিয়াসলি ডিফারেন্ট আসবে। বাট আমাদের ওইটার ক্যালকুলেশন ভ্যালু কনসিডার না করে একটা জিনিস বুঝি, আমরা এই ফাংশনটা ইউজ করছি ক্যালকুলেটরে, ক্যালকুলেটর আমাদের একটা রেজাল্ট দিচ্ছে, ওকে? তো ক্যালকুলেটর কি করে, আমাদের এখানে যে 100 নিছে এক্স এর জায়গায় যেখানে যেখানে এক্স পাবো সেখানে আমাদের 100 বসাচ্ছে, বসাই প্রথমে কি করবে, এই যে পাওয়ারের যে গুণগুলো আছে এখানে 2, তারপরে 3, 4, এই পাওয়ারের গুণগুলো করে নিবে, করে যে সহগ আছে 7, 3, 2, সহগের গুণগুলো সহগের সাথে গুণ হবে, গুণ হওয়ার পরে যোগ হবে। তো এই প্রসেসটা করার পরেই কিন্তু আমাদের এই ভ্যালুটা পাচ্ছি। তো সেক্ষেত্রে একটা এক্সিকিউশন টাইম
রিকোয়ার করতেছে, আর একটা টাইম কমপ্লেক্সিটি রিকোয়ারমেন্ট আসছে। এক্সিকিউশন হচ্ছে আমি কখন হচ্ছে ক্যালকুলেটর টিপতেছি, ফাংশনটা তুলতেছি, ইকুয়াল চাপতেছি, দেন ভ্যালুটা পাচ্ছি। এটা হচ্ছে এক্সিকিউশন টাইম। আর যেটা টাইম কমপ্লেক্সিটি সেটা হচ্ছে এই যে পুরোটা লেন্থ, এটা আমি সাপোজ একটা লেন্থ ধরলাম, এই লেন্থটা সম্পূর্ণ হতে যে টাইমটা লাগছে সেটা হচ্ছে টাইম কমপ্লেক্সিটি। এই জন্য বলা আছে দি টাইম রিকোয়ার্ড টু পারফর্ম অর ক্যালকুলেশন টাইম ইজ কল্ড টাইম কমপ্লেক্সিটি, সরি, টাইম কমপ্লেক্সিটি। রিকোয়ার্ড টু পারফর্ম অর দ্য ক্যালকুলেশন টাইম, অর্থাৎ এই ক্যালকুলেশন যে টাইমটা সেটা হচ্ছে আমাদের টাইম কমপ্লেক্সিটি। আচ্ছা, আমরা তো দেখলাম এটা হচ্ছে একটা ফাংশনের জন্য। তো আমরা অ্যালগরিদমে অবশ্যই কোড করব। কোড করার সময় আমাদের দেখতে হবে যে কোডে কি পরিমাণ টাইম কমপ্লেক্সিটি আছে, তো কোনটা অপটিমাল সেটার জন্য। এজন্য বলছে ইন দ্য সেম ওয়ে হোয়েন উই রাইট এ কোড ইন এ কম্পিউটার, the required time is called to execute, the code is called time complexity. To execute, required time to execute the code is called the execute the code is called the time complexity. আচ্ছা, এখানে সি এর ক্ষেত্রে আমরা জানি এটা হচ্ছে হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এইচ ইন্টিজার মেইন। এটা হচ্ছে আমাদের সি প্রোগ্রামের একটা সিনটেক্স। তো সি প্রোগ্রাম লিখতে হলে আমাদের এই সিনটেক্সটা ফলো করতে হয়, যে একটা মেইন ফাংশন থাকে আর আমাদের লাইব্রেরি করার জন্য স্টার ইনক্লুড স্টুডিও ডট এইচ। তো আমরা দেখি এখন কোন কোডগুলো এক্সিকিউট হতে কি পরিমাণ টাইম লাগে। সাপোজ এখানে দেওয়া আছে ইন্টিজার এন সাম ইকুয়াল টু 0, ইন্টিজার এম সাম ইকুয়াল টু 0। তো এখানে কিছু অ্যাসাইন হচ্ছে এবং সামের ভিতর 0 রাখতেছি অ্যাসাইনমেন্ট অপারেটর। তো এই ক্ষেত্রে এর টাইম কমপ্লেক্সিটি আসে 1 ইউনিট অফ টাইম, অর্থাৎ বিগ অফ 1 বলা হয় বা 1 ইউনিট অফ টাইম। এরপর আছে কোনো এক কিছু প্রিন্ট করার ক্ষেত্রে, অর্থাৎ কমনলি আমি কোনো কিছু প্রিন্ট করতেছি সেক্ষেত্রে যেটা টাইম কমপ্লেক্সিটি আসবে এটা আসে, এটা হচ্ছে অর্ডার অফ এন বা 1 ইউনিট অফ টাইম। আর কোনো কিছু আমরা ইউজার ইনপুট নেওয়ার জন্য স্ক্যানার ব্যবহার করি, সেটার ক্ষেত্রে টাইম কমপ্লেক্সিটি অর্ডার অফ এন অথবা 1 ইউনিট অফ টাইম এইটা আসতেছে। এরপরে এখানে একটা ফল লুপ ইউজ করা আছে। এই ফল লুপের একটু কাহিনী আছে, এটা হচ্ছে আমাদের খুব ভালো করে বুঝতে হবে। আমাদের এক্সামে এই ধরনের কোডগুলো আমরা প্রায় পেয়ে থাকবো। তো এই ফল লুপের বিষয়টা আমরা সবাই একটু ভালো করে খেয়াল করি, দেন আমরা ভালো করে বুঝতে পারবো। এখানে ফর লুপের মধ্যে ইন্টিজার আই ইকুয়াল টু 1। আচ্ছা, এই ফল লুপের ক্ষেত্রে আমরা কোন পর্যন্ত যাচ্ছি, এন পর্যন্ত। সাপোজ আমরা এন ইকুয়াল টু 5 দেওয়া হলো, সরি 5 না, আমরা এন ইকুয়াল টু 4 দিলাম, ঠিক আছে। তো এই কোডটা কয়বার এক্সিকিউট হবে, 4বার এক্সিকিউট হবে। তো এইখানে যে আই ইকুয়াল টু 1, পরবর্তীতে এই লুপটা শেষ হবে, হওয়ার পরে কি আসবে আই ইকুয়াল টু 2। তো 1 কয়বার এক্সিকিউট হচ্ছে, একবার। এই যে এখানে যে একটা আমাদের প্যারামিটার দেওয়া আছে, প্যারামিটারের মধ্যে আই লেস দেন ইকুয়াল এন, তো এইখানে এই কোডটা একবার এক্সিকিউট হচ্ছে, এই জন্য এর টাইম কমপ্লিট অর্ডার অফ এন। আর এটা কয়বার হচ্ছে, এন বার, মানে 1 2 3 4। আমরা যদি 44 পর্যন্ত আসবে তো এটা টাইম কমপ্লিট 1। আর এটা কোন পর্যন্ত চলবে, যেহেতু এক এক করে ইনক্রিমেন্ট হচ্ছে, তো প্রথমে 1, তারপরে 2, তারপরে 3, অর্থাৎ n টাইমস পর্যন্ত n এর যে ভ্যালু থাকে তারপরে। তো এই পুরাটার ক্ষেত্রে সবচেয়ে বড় ভ্যালু কত, n, n এর উপর নির্ভর করছে। এই জন্য এই সম্পূর্ণ কোডটার আমরা টাইম কমপ্লেক্সিটি জানি অর্ডার অফ n বা 1 ইউনিট অফ টাইম। সাম, এটা মানে কি জানি আমরা, সাম প্লাস ইকুয়াল আই ইকুয়াল টু সাম প্লাস আই। তো এটা এক্সিকিউট হচ্ছে কয়বার, এন বার, যেহেতু এন 1 2 3 4 পর্যন্ত আসতেছে, এন ইকুয়াল টু আমরা 4 ধরলে, তো এটা এন বার আসতেছে। তো এটা টাইম কমপ্লেক্সিটি কি আসবে, অর্ডার অফ এন, অর্থাৎ 10 ইউনিট অফ টাইম। আর আমরা বলছি এটা প্রিন্ট, কোনো কিছু প্রিন্ট করতে হলে যেটা টাইম কমপ্লেক্সিটি আসে সেটা হচ্ছে অর্ডার অফ এন বা 1 ইউনিট অফ টাইম। এখানে আমরা 1 পেলাম কয়টা, 4টা। তো এই জন্য আমরা 4 লিখলাম, আর এন পাইছি কয়টা, 2টা, তাহলে 2n, ঠিক আছে। তো এখানে আমরা টাইম কমপ্লেক্সিটিতে বিকো দ্বারা বা অর্ডার দ্বারা প্রকাশ করি এই চিহ্ন। আমরা টাইম কমপ্লেক্সিটি লিখলে এইভাবে চিহ্ন দিয়ে ব্র্যাকেটে এন দিয়ে আমরা সেটা প্রকাশ করে থাকি। তো এখানে 4 প্লাস 2n থাকলে সর্বোচ্চ ভ্যালু এখানে কি, n। আমরা n এর উপর নির্ভর করে এই ফাংশনটা, n এর উপর নির্ভর করতেছে যে কি পরিমাণ টাইম নিচ্ছে ফাংশনটা এক্সিকিউট হতে। এখানে 4 নেই, যদি 4 হইতো n এর ভ্যালু তাহলে এখানে কত আসতো, সাপোজ এখানে লিখি n ইকুয়াল টু 4, তাহলে এটা টাইম কমপ্লেক্সিটি আসতো অর্ডার অফ n এর ক্ষেত্রে
4 দুগুণে 8 আর 4 12। আর যদি এটা 5 হতো, n equal to 5, তখন এর ভ্যালুটা আসতো 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 10 আর 4 14। ঠিক আছে, তো এন এর ভ্যালুর উপর নির্ভর করে এই টাইম কমপ্লেক্সিটি নির্ভর করছে। এই কারণে এখানে সবচেয়ে বেশি পাওয়ারফুল যেটা সেটা হচ্ছে এন। এই জন্য শুধু অর্ডার অফ এন, এন ইকাল টু, এটা হচ্ছে এর টাইম কমপ্লেক্সিটি, এভাবে প্রকাশ করা হয়। আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে আমাদের মিডে যে কোশ্চেনটা আসে, মিডের এক্সামে প্রায় অনেক ক্ষেত্রে দেখা যায় 4 to 7 মার্ক পর্যন্ত, 25 মার্কের কোশ্চেনের ভিতর 4 to 7 মার্ক পর্যন্ত কোশ্চেনের ভেদে অনেক টাইমে টাইম কমপ্লেক্সিটির উপর বেস করে আমাদের মার্কটা ডিস্ট্রিবিউশন করে থাকে, কারণ এটা সবচেয়ে বেশি হট টপিক। এই টপিক থেকে সব সময় কোশ্চেন মাস্ট বি আসবে, তো এই বিষয়টা আমাদের সবারই খেয়াল রাখতে হবে যে টাইম কমপ্লেক্সিটি বিষয়টা কি সেটা জানার জন্য কিউবিট লার্নিং এর পক্ষ থেকে আমরা টাইম কমপ্লেক্সিটি কোর্সের অ্যালগরিদম কোর্সে যে টাইম কমপ্লেক্সিটি আছে এটা অনেক সুন্দরভাবে সাজাচ্ছে, অনেকগুলো ট্রিক্স আমরা অ্যাপ্লাই করছি যাতে খুব সহজে কোড থেকে বুঝতে পারি যে এর টাইম কমপ্লেক্সিটি কেমন আসবে। তো খুব সহজে আমরা টাইম কমপ্লেক্সিটি গুলো বের করতে পারি। এই ধরনের প্লে লিস্ট গুলো আমরা করে রেডি রাখছি। তো আপনারা যত দ্রুত সম্ভব আমাদের অ্যালগরিদমের কোর্সটিতে জয়েন হয়ে নিন। তো আমরা নেক্সট স্লাইডে যাই। তো আমরা একটা জাস্ট এক্সাম্পল দেখলাম, আমরা করছি কিভাবে একটু কোর্সেন অ্যানালাইজ করি, যে কিভাবে টাইম কমপ্লেক্সিটি গুলো অ্যানালাইজ করব, কিভাবে আমরা সেগুলো দেখবো। এখানে সিম্পল একটা এক্সাম্পল দেওয়া আছে। তো আমাদের এক্সামে এরকম মেন ফাংশন দেওয়া থাকবে, এরকম জাস্ট কোড দিয়ে বলতে পারে যে এটা টাইম কমপ্লেক্সিটি কত বা এটা কিভাবে অ্যানালাইসিস করব। তো আমরা এটা কিভাবে অ্যানালাইসিস করতে পারি, এখানে সাম দেওয়া আছে একটা অ্যারে নিচে, একটা ফাংশনের মধ্যে একটা ইন্টিজার ইন টাইপ নিছে। তো এখানে একটা ইনিশিয়ালাইজেশন করে দিছে ইকুয়াল টু 0, একটা লুপ চালাইছে, লুপের মধ্যে যে এরর যে ইনপুট গুলো আছে সেটা যোগ করছে এবং পরে সামটা রিটার্ন করছে। তো এই ক্ষেত্রে আমরা যে কমপ্লেক্সিটি অ্যানালাইসিস করব সেগুলো কিভাবে করতে পারি চলো আমরা দেখে আসি। চলেন। তো আমরা এক্সাম্পলের মাধ্যমে ইনশাআল্লাহ বুঝতে পারবো যে অ্যানালাইসিসটা কিভাবে বলছে। আমি বলছিলাম যে কোনো কিছু ইনিশিয়ালাইজেশন করতে অ্যারিথমেটিক অপারেশনের ক্ষেত্রে যে টাইম কমপ্লেক্সিটি সেটা হচ্ছে অর্ডার অফ এন। আর এখানে একটা ফর লুপ আছে, ফর লুপের প্রথমটা যেহেতু আই ইকুয়াল টু 0, এটা একবারই হয়, এটা টাইম কমপ্লেক্সিটি হয় একবার, এই জন্য অর্ডার অফ এন। আর এখানে একটা ফাংশন দেওয়া, এখানে একটা কন্ডিশন দেওয়া আছে, সেকেন্ড কন্ডিশন আই লেস দেন এন। তো এটা কোন পর্যন্ত চলবে, এন পর্যন্ত, তার এটা টাইম কমপ্লেক্সিটি হচ্ছে এন। এটা টাইম কমপ্লেক্সিটি ইনক্রিমেন্ট হচ্ছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, এটা টাইম কমপ্লেক্সিটি হয় এন, যে এন এর উপর নির্ভর করে। আর এখানে যে অ্যারিথমেটিক অপারেশন, এটা তো বারবার যোগ হচ্ছে তাই না, বারবার একটা ইটারেশনে রিপিট হচ্ছে। তো এই যে এখানে যেহেতু অ্যারেটা ইউজ করছে এটাও রিপিট হচ্ছে। তো এই লুপটা যতটা চলছে এই কন্ডিশনটা সেম ভাবে প্রসেস হচ্ছে। তো এগুলোর ক্ষেত্রে কতবার চলছে, এন বার। তো এগুলোর ক্ষেত্রে টাইম কমপ্লেক্সিটি কত আসছে, এন। অ্যারিথমেটিক অপারেশন বলেন যেহেতু লুপের মধ্যে এই জন্য এন। আর এই ফাংশনটা রিটার্ন এস, এটা কয়বার করবে, ওটা এক্সিকিউশন হচ্ছে, এক্সিকিউশন হলো যে রেজাল্টটা পাচ্ছে সেটা একবার হচ্ছে। তো এটা টাইম কমপ্লেক্সিটি যেটা সেটা হচ্ছে এন। তো আমরা এখানে পাইলাম 1 to 8, 1 মানে 1, এখানে যে 2 নাম্বার ইন্ডেক্সিং, আর 8 এটা শুধুমাত্র একবার এক্সিকিউট হচ্ছে। আচ্ছা বলেন তো এই কোডের মধ্যে ফার্স্টে যে ইনিশিয়ালাইজেশন করছেন এটা, এই ফাংশনটার মধ্যে এটা কি দ্বিতীয়বার আর ইনিশিয়ালাইজেশন করছেন, না করতেছেন না। আবার ফর লুপের মধ্যে আই কে ইনিশিয়ালাইজেশন করে নিয়েছেন, এটা তো একবারই ফার্স্ট বার, আই ইকুয়াল টু 0, এটা তো ফার্স্ট একবারই হচ্ছে, তো দ্বিতীয়বার তার হচ্ছে না। তো এই ক্ষেত্রে যে কমপ্লেক্সিটিটা আসছে সেটা হচ্ছে n বার, সরি একবার। আর এগুলো পরবর্তীতে n বার ইউজ করতেছেন। আচ্ছা এই ফাংশনটা আপনি করলেন, করার পরে একটা ভ্যালু পালেন, ভ্যালুটারে আপনি ফাংশন থেকে রিটার্ন করলেন, আপনি কি রিটার্ন n বার করবেন না একবার? অবশ্যই একটা ভ্যালু পাবো, ভ্যালুটারে একবারই আমি রিটার্ন করবো, দ্বিতীয়বার বা তিনবার করার প্রয়োজন নাই। তো এই ক্ষেত্রে আমাদের যে কমপ্লেক্সিটি সেটা একবার, এই জন্য 1 to 8 অনস বার হচ্ছে। আর 3 4 5 6 7, 3 4 5 6 7 এটা n বার বা লুপের মধ্যে ইটারেশন হচ্ছে, n ইটারেশনের কারণে ইটারেশন হচ্ছে। তো এটা ফুল কমপ্লেক্সিটি যদি আমরা অ্যানালাইসিস করতে যাই, টোটাল হচ্ছে 5n+3। তো আমরা ফাংশনালি যদি নিতে চাই সেটা হচ্ছে 5n+3। তো এটা হচ্ছে আমরা এটাকে লিখতে পারি অর্ডার অফ n ইকুয়াল টু 5n+3 ইকুয়াল টু, এখানে যেহেতু 5 আর 3 কনস্ট্যান্ট, এটা তেমন প্রভাব ফেলে না ফাংশনের ক্ষেত্রে।
বাট এন চেয়ে সবচেয়ে বেশি প্রভাব ফেলে ইকুয়াল টু এন লিখতে পারি। অর্থাৎ এই কোডটার এই ফুল কোডটার টাইম কমপ্লিসিটি আসবে আমাদের ওভারঅল লাস্টে অর্ডার অফ এন ইকুয়াল টু এন। তো আমরা নেক্সটে যাই। তো এখানে মূলত বোঝানো হচ্ছে যে ইটারেশনের স্টেপ গুলো, যে কোন ইটারেশন কতবার স্টেপ ইউজ করছে। আমরা সাপোজ প্রিভিয়াসে তো একটা আমরা ফাংশন পাইলাম এই যে 5n+3। তো এই ফাংশনটা আমরা কেন n নিই, কেন 5 and 3 বাদ দিই, সেটা একটু বিশ্লেষণ করি। সাপোজ n এর ভ্যালু আপনি 10 নিয়েছেন, ঠিক আছে। তো n এর ভ্যালু 10 নিলে আপনার ফাংশনটার যে এক্সিকিউশন টাইম বা এক্সিকিউট কতটা স্টেপ এক্সিকিউট হচ্ছে সেটা আমরা দেখি। 5 × 10 প্লাস 3 ইকুয়াল টু 53, অর্থাৎ এটা 53 বার। এবার আপনি যদি n ইকুয়াল টু 100 নেন, তো এখানে 100 দিলে 500 + 3 ইকুয়াল টু 503 স্টেপ। আপনি যদি 1000 নেন তাহলে 5003 স্টেপ। এভাবে আপনার স্টেপটা বৃদ্ধি পাচ্ছে। আর আপনি যদি এখানে 10 লাখ নেন, দেন আপনার আসতেছে 5,03 স্টেপ, সরি 50,03 স্টেপ। তো আপনার এই স্টেপটা কিভাবে কাজ করছে, কোন ভ্যালুর উপর নির্ভর করতেছে, সেটা হচ্ছে এন এর উপরে। আপনার এন এর ভ্যালু যত, তার উপর নির্ভর করে আপনার স্টেপ গুলো ফাংশনালি কাজ করছে। এখানে বলা আছে অ্যাজ এন গ্রোজ দি নাম্বার অফ স্টেপ গ্রোজ ইন লিনিয়ার প্রপার্টিজ টু এন ফর ফাংশন সাম। তো সামটা এই এনটার উপর নির্ভর করতেছে আমাদের কত স্টেপ চলা লাগবে, সেটা নির্ভর করে শুধু এন এর যে ভ্যালুটা রয়েছে এই ভ্যালুটার উপরে। তো এখানে সবচেয়ে বেশি বড় বলতে যাই বা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এন। বাট এখানে 5 আর 3 কি হচ্ছে, কনস্ট্যান্ট থাকতেছে। আমার ফাংশনালি এখানে যে এন, শুধু এইটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। কখনো 10, কখনো 100, কখনো 1000। তো এন এর ভ্যালুটা এখানে মেনটেন করতেছে, বাট 5 and 3 কনস্ট্যান্ট, রিমেইন কনস্ট্যান্ট। আচ্ছা, আমাদের একটা কোশ্চেন আসতে পারে, ওইখানে আমরা লিখলাম যে ফুল একটা কোড ছিল, কোডে আমরা লাস্টে লিখলাম যে টাইম কমপ্লেক্সিটি অর্ডার অফ এন ইকুয়াল টু এন। আচ্ছা, তাহলে 5 আর 3 কি দিয়ে ইউজ করলো, তারা কেন বাদ করলো? তো দেখে আসি যে 5 আর 3 কেন বাদ করছে, কেন আমরা 5 আর 3 কে কনসিডারে নিয়ে আসি না। এই জন্য এখানে বলছি যে হোয়াট অ্যাবাউট 3 and 5 in 5n+3। চলেন দেখে আসি যে কেন এগুলো আমরা বাদ করছি। as n get large the +3 become insignificant। যেহেতু n সবচেয়ে বড়, সেক্ষেত্রে +3টা ইনসিগনিফিকেন্ট হয়ে গেছে। 5 is inaccurate as different operation require varying amount of time also does not have any significant importance। এইখানে 5 এবং 3 এখানে ইনসিগনিফিকেন্ট হয়ে যাচ্ছে এন্ড 5 হয়ে যাচ্ছে inaccurate। আমাদের n এর যে একটা ভ্যালু, বেস ভ্যালু থাকতেছে, তো n এর যে পরিমাণ তার থেকে +3 আমাদের ইনসিগনিফিকেন্ট, তেমন একটা কাজে আসতেছে না, এবং 5 সেটা inaccurate, আমাদের অ্যাকুরেট বা অপটিমাল ভ্যালুটা প্রোভাইড করছে না, বাট কে করতেছে, n অ্যাকুরেট বা অপটিমাল ভ্যালু প্রোভাইড করতেছে। What is the fundamental is that the time is linear in n। লিনিয়ার ক্ষেত্রে টাইম n এর কি কাজ করতেছে, asymmetric complexity as n declares concrete on the highest order terms, doves lower order terms as 3, dove the constant coefficient of the higher order term n। অর্থাৎ আমাদের কোন একটা ফাংশনে যদি এরকম পাই, তাহলে আমরা কিভাবে টাইম কমপ্লেক্সিটি বের করবো। সাপোজ এখানে 9, 10 প্লাস 8 আছে, সেক্ষেত্রে এই টাইম কমপ্লেক্সিটি কিভাবে ব্যবহার করবে, এটা হচ্ছে কোএফিসিয়েন্ট, আর এটা হচ্ছে কনস্ট্যান্ট যে টার্মটা আছে লোয়ার অর্ডারের যে টার্ম। তো আমরা 9 এবং 8 কে ড্রপ করে দেবো, শুধু n কে রাখবো। এটা হচ্ছে আমাদের টাইম কমপ্লেক্সিটি। তো এখানে n আসবে আমাদের টাইম কমপ্লেক্সিটি। আমরা আরেকটা করে দেখে আসি যে টাইম কমপ্লেক্সিটি ইনটা কিভাবে ব্যবহার হচ্ছে। তো এখানে আমাদের ফাংশনটা সাম ইকুয়াল টু 0 এন্ড ইন্টিজার যে, তো এটার জন্য অর্ডার অফ n, একবার এটা ইটারেশন বলেন বা একবার হচ্ছে এই টাইমটা নিছে, আর এটার ক্ষেত্রে সর্বোচ্চ যেটা সেটা হচ্ছে n। আর এই লুপটা এক্সিকিউশন কতবার হচ্ছে, লুপটা এক্সিকিউশন এখানে দেখতে হবে আমাদের কতবার হচ্ছে, সেটা হচ্ছে n-1 টার্মস, ঠিক আছে। তো n-1 টার্মস লুপটা এক্সিকিউশন হচ্ছে, আর এখানে যে সামটা হচ্ছে সেটা পার ক্ষেত্রে কয়বার হচ্ছে, একবারের ক্ষেত্রে। অর্থাৎ f4 লুপটা চলবে 0 টু n-1 টাইমস। তো আমাদের লুপটা চলছে n-1 টাইমস। তো পার ইটারেশন যদি আমরা 4 ধরি বা অর্ডার অফ n আমাদের একবার ইটারেশনে নিচ্ছি, তো এই ফল কোডটার ক্ষেত্রে আমাদের n অর্ডার অফ n টাইমস লাগতেছে কোডটা এক্সিকিউশন হতে।
n টাইমস এক্সিকিউশন হওয়ার জন্য অর্ডার অফ n প্রয়োজন হচ্ছে। আর এখানে n এর ভ্যালু যদি আমরা দিয়ে থাকি 100, দেন আমাদের এক্সিকিউশন টাইম আসছে অর্ডার অফ 100 ইকুয়াল টু 1, অর্থাৎ সর্বোচ্চ অন টাইম রিমেইন করতেছে। আচ্ছা, এবার এই কোডটার দিকে আসি। আমরা এগুলো জানি, এই কোডটার টাইম কমপ্লেক্সিটি 1, আর এখানে একটা সাম হচ্ছে, সেটা আমরা দেখবো। আচ্ছা, এখানে একটা লুপ দেখতেছি, আবার একটা লুপ দেখতেছি। তো এখানে ফার্স্ট লুপটা দেখি, এটা হচ্ছে অন টাইমস, এটা এন টাইমস, সরি এটা n মাইনাস ওয়ান টাইমস, এটা এন টাইমস। তো এটার এক্সিকিউশন টাইম হচ্ছে এন টাইমস সর্বোচ্চ। তো এই কোডের মধ্যে আরেকটা অর্থাৎ নেস্টেড লুপ ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, তো নেস্টেড লুপের ক্ষেত্রে আমাদের যে কমপ্লেক্সিটির ক্ষেত্রে আসছে, এটা এন টাইমস, এটা একবার চলার পর এটা আবার চলতেছে, অর্থাৎ রিপিটেশন হচ্ছে। তো এটা কোন পর্যন্ত চলবে? এখানে হচ্ছে ডিক্রিমেন্ট আসে, বাট ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট কার হচ্ছে এন এর ভ্যালুর উপর, সেটা হচ্ছে এন। তো এই কোডটার ফুল কমপ্লেক্সিটি কেমন আসবে আমাদের? সেটা আসবে এন ইন্টু এন। ওকে, তো এইটা কমপ্লেক্সিটি আসছে। তো এইখানে যে সাম প্লাস বা এই একটা অপারেশন বা ফাংশন দেওয়া আছে, এটার কমপ্লেক্সিটি কারণ কিরকম আসবে, যেহেতু নেস্টেড লুপের মধ্যে আছে, সেটাও এটা আসবে এন স্কোয়ার, অর্থাৎ এন ইন্টু এন ইকুয়াল টু এন স্কোয়ার আউটার লুপ। আচ্ছা, এখানে ইনার লুপের টাইম কমপ্লেক্সিটি এখানে জাস্ট দেখানো হয়েছে যেভাবে, এখানে একটু কারেকশন করে নিতে হবে আমাদের, এটা এন স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো আমাদের নেস্টেড লুপের কমপ্লেক্সিটিটা এভাবে হয়। আচ্ছা, এইখানে সেম কাজ করা আছে, যে নেস্টেড লুপ দেওয়া আছে, এটা টাইম কমপ্লেক্সিটি কেমন আসবে দেখে বুঝতে পারতেছে। এখানে একটা লুপ, তার মধ্যে আরেকটা লুপ, অর্থাৎ একটা নেস্টেড লুপ, তো এটা টাইম কমপ্লেক্সিটি এন স্কোয়ার হবে, অর্থাৎ অর্ডার অফ এন ইকুয়াল টু এন স্কোয়ার। তো এখানে ইনার লুপ আউটার লুপের যে নাম্বারগুলো রয়েছে জাস্ট বিশ্লেষণ করে দেখাইছে যে লুপগুলো কিভাবে কাজ করে। আর আমরা যেভাবে এটা পেয়ে থাকি জাস্ট ওটা দেখাইছে। ওকে, সাইজ ডাজ ম্যাটার, আমাদের সাইজ যে ম্যাটার করতেছে, এখানে জাস্ট এটা বুঝাইছে। আমাদের এটার ক্ষেত্রে যে সাইজ ম্যাটার করে সেটা তো আমাদের জানা লাগবে, যে সাইজ কেন ম্যাটার করতেছে, আমরা কেন ব্যবহার করতেছি, বা টাইমের লুপগুলো ব্যবহার করতেছি। সাপোজ এ প্রোগ্রাম হ্যাজ রান টাইমস n factorial and the run time for n equal to 10 is on second। একটা প্রোগ্রাম আছে যেটা n factorial টাইম নেই, এবং n এর ভ্যালু যদি 10 হয় তাহলে সেটা 1 সেকেন্ড নেবে। আর n এর ভ্যালু যদি 12 হয় তাহলে রান টাইম হচ্ছে আমাদের 2 সেকেন্ড। আর n এর ভ্যালু, সরি 2 মিনিট। আর n এর ভ্যালু যদি 14 হয় দেন আমাদের রান টাইম হচ্ছে 6 আওয়ার। n এর ভ্যালু যখন 16 তখন হচ্ছে 2 মান্থস, n এর ভ্যালু যখন 18 তখন রান টাইম হচ্ছে 50 ইয়ার্স, আর n এর ভ্যালু যখন 20 তখন আমাদের রান টাইম হচ্ছে 2 সেঞ্চুরিজ, অর্থাৎ 200 শতক। তো এই বিষয়গুলো আমাদের কিভাবে আসে, একটা ফ্যাক্টরিয়াল আমরা জানি যে ফ্যাক্টরিয়াল কিভাবে বের করে। সাপোজ 4 ফ্যাক্টরিয়াল থাকলে আমরা বের করি 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। ওকে, 12 24, তো এটা ইকুয়াল টু আসে 24। তো এখানে সেক্ষেত্রে বলা আছে যদি কোনো ফাংশনের কমপ্লেক্সিটি n ফ্যাক্টরিয়াল হয়, সেক্ষেত্রে n এর ভ্যালু 10 হলে তার রান টাইম 1, আর n এর ভ্যালু যদি লাস্টে 20 আসে তাহলে সেটা রান টাইম 200 বছর লেগে যাবে। অর্থাৎ কোন একটা ফাংশনের যদি রান টাইম এমন ফ্যাক্টরিয়াল আসে যে n ইকুয়াল টু 20 দেয়, তাহলে আমরা দুইবার জীবিত হবো, তারপরও সেই ফাংশনটা শেষ হবে না। তো এর জন্য সাইজটা অনেক বেশি ম্যাটার করে, যে কি পরিমাণ সাইজ নিচ্ছে যে রান টাইম অ্যালগোরিদমটা রান হতে, সাইজটা কেমন লাগতেছে। এখানে কনস্ট্যান্ট টাইম বলা আছে যে কোনো ফাংশনের ক্ষেত্রে যে কেমন টাইম নেয়। সিম্পলেস্ট কেসের ক্ষেত্রে আমাদের অর্ডার অফ ওয়ান, অর্থাৎ 1 ইউনিট অফ টাইম নেয়। সেক্ষেত্রে হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর স্টেটমেন্ট যেগুলো রয়েছে কোনো কিছু অ্যাসাইন করার ক্ষেত্রে, যেমন এক্স ইকুয়াল টু ওয়াই এখানে অ্যাসাইন করা আছে, এক্স ইকুয়াল টু আই করি, কখনো জিরো করি, সাম ইকুয়াল টু জিরো করি, সেক্ষেত্রে আমাদের যে স্টেট টাইমটা নেয় সেটা হচ্ছে অর্ডার অফ এন। অ্যারিথমেটিক অপারেশন ক্ষেত্রে আমাদের কোনো কিছু ফাংশনের অ্যারিথমেটিক যে অপারেশন থাকবে লুপ বাদে, তার ক্ষেত্রে আমাদের টাইম নেবে অর্ডার অফ ওয়ান। আর অ্যারের যে রেফারেন্স, কোনো অ্যারে রেফারেন্স দেওয়ার ক্ষেত্রে সেটার ক্ষেত্রে টাইম নেয়, রেফারেন্স যদি দেওয়া হয় রেফারেন্স দেওয়ার ক্ষেত্রে নেয় অর্ডার অফ এন। অ্যারে অ্যাসাইনমেন্ট করার ক্ষেত্রে, অর্থাৎ অ্যাসাইনমেন্ট করতেছি মানে অ্যাসাইন করতেছি, সেক্ষেত্রে আমাদের টাইম নেয় অর্ডার অফ অন, অন ইউনিট টাইম। আর কন্ডিশনাল টেস্ট বা কোনো কিছু টেস্ট করতেছি, সেক্ষেত্রে আমাদের যে টাইম কম্পোজিট টাইম নেয় সেটা হচ্ছে অর্ডার অফ অন। তো আমরা তো সিম্পল টেস্ট গুলো দেখলাম, তো লুপের ক্ষেত্রে চলে যাই যে লুপে কি পরিমাণ টাইম নেয়। এটা কি ইনিশিয়ালাইজেশন হচ্ছে বা অ্যাসাইন করা হচ্ছে, সেক্ষেত্রে এক্সিকিউশন অন টাইম।
আর এখানে একটা while লুপ ব্যবহার করা আছে, এটা n পর্যন্ত চলতেছে, তো n কম্পারিজন বা n পর্যন্ত চলবে। এই স্টেটমেন্টটা যেটা চলতেছে সেটা কত পর্যন্ত চলবে, আমাদের যে একটা কনস্ট্যান্ট থাকে, স্টেপ থাকে, সেই স্টেপ অনুযায়ী চলবে। তো এখানে যতটা পর্যন্ত অর্থাৎ n স্টেপ, এটা c ইনটু n স্টেপ ইকুয়াল টু n স্টেপ পর্যন্ত এটা চলবে n এর ভ্যালুর উপর নির্ভর করে। আর এটা যে ইনক্রিমেন্ট হচ্ছে, ইনক্রিমেন্টটা কখন হবে, কত টাইম পর্যন্ত, আমরা n এর ভ্যালু যত ইনপুট করব তত উপর নির্ভর করে সেটা ইনক্রিমেন্ট হবে। তো এইটার যে প্রপার্টিজ গুলো রয়েছে, আমরা যদি ফাংশনালি টাইমের ক্ষেত্রে চাই, সেক্ষেত্রে আমরা ওভারঅল ক্ষেত্রে এখানে সিম্পল দেখতে পাচ্ছি n, বাট আমরা ফাংশনালি যাই যে কেমন টাইম লাগতেছে। ফার্স্ট ক্ষেত্রে লাগছে 1, সেকেন্ডটা এটা যেহেতু i লেস দেন n, তো এই ক্ষেত্রে আমাদের যে টাইমটা লাগবে n-1, কারণ ফাংশনটা n-1 পর্যন্ত চলবে। এই স্টেটমেন্টটা এই স্টেটমেন্টটা সম্পূর্ণ হচ্ছে c ইনটু 1, সিটা আছে কনস্ট্যান্ট যে ভ্যারিয়েবল বা স্টেপটা বোঝানো হয়েছে c ইনটু n-1 পর্যন্ত চলতেছে। আর এটা ইনক্রিমেন্ট হচ্ছে কত, এই ইনক্রিমেন্ট হচ্ছে n-1 পর্যন্ত। আর স্টেটমেন্টের জন্য এটা, while লুপের এই স্টেটমেন্টের জন্য এইটা, আর যে ইনিশিয়ালাইজেশন করা হচ্ছে এই জন্য এটা। তো আমরা এই ফাংশনটা ক্যালকুলেশন করলে এরকম একটা ফাংশন পাবো, বাট এর মধ্যে কনস্ট্যান্ট যে ভ্যালুগুলো রয়েছে সেগুলো যদি আমরা কনসিডার না করি, অবশ্যই কনসিডার করবো না, কনসিডার না করলে এখানে হাইয়েস্ট ভ্যালু, তো এন এর উপর নির্ভর করে এটার টাইম কমপ্লেক্সিটি বলেন, এটা হচ্ছে এফিসিয়েন্সি বলেন, সেটা নির্ভর করছে, সেটা হচ্ছে অর্ডার অফ এন। তো এন এর উপর নির্ভর করে এটার এফিসিয়েন্সি টাইম কমপ্লেক্সিটি নির্ভর করে। সিকোয়েন্স অফ স্টেটমেন্ট, আমরা যে ইফ স্টেটমেন্ট গুলো ইউজ করি, স্টেটমেন্ট গুলোর যে সিকোয়েন্স সেগুলো আমরা দেখতেছি। তো আমরা এক নজরে দেখে যাই, সেটা এখানে একটা ফর লুপ, তার মধ্যে একটা লুপ, অর্থাৎ এটা নেস্টেড লুপ। তো এই ফাংশন টুকু টাইম কমপ্লেক্সিটি যেটা আসবে সেটা হচ্ছে এন স্কোয়ার, অর্ডার অফ এন স্কোয়ার। এইখানে একটা ফর লুপ, বাট কোনো নেস্টেড লুপ নাই, তো এটুকু টাইম কমপ্লেক্সিটি অর্ডার অফ এন। আর একটা সিস্টেম ডট আউট ডট প্রিন্ট অর্থাৎ জাভার একটা কোড দেওয়া আছে, তো এখানকার ক্ষেত্রে যেটা টাইম কমপ্লেক্সিটি সেটা হচ্ছে অর্ডার অফ এন। তো টোটাল কস্ট হিসাব করতে গেলে সেটা এখানে সর্বোচ্চ কস্ট আছে এন স্কোয়ার, মানে এই লুপটার ক্ষেত্রে হচ্ছে। তো এটা টাইম কমপ্লেক্সিটি আসবে যে অর্ডার অফ এন স্কোয়ার, অর্ডার অফ এন স্কোয়ার। আচ্ছা, এবার আসি, আমরা বলেছিলাম কিছু শর্ট নোট দেবো যার মাধ্যমে আমরা ইজিলি বলতে পারবো যে এই লুপটার মধ্যে আমাদের কি পরিমাণ, যেহেতু নেস্টেড লুপ বেশি থাকে, কি পরিমাণ টাইম কমপ্লেক্সিটি আসবে আমরা ইজিলি বলতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা যাই, তো যদি ফর লুপ থাকে, ফর লুপ ইনক্রিমেন্ট হচ্ছে তার টাইম কমপ্লেক্সিটি অর্ডার অফ এন ফর লুপ, বাট লাস্টে যে ইনক্রিমেন্ট করতেছি বা ডিক্রিমেন্ট n-2, তো এটার ক্ষেত্রে টাইম কমপ্লেক্সিটি n/2, যেটা আলটিমেটলি অর্ডার অফ এন এ যায়। আরেকটা ক্ষেত্রে ডিক্রিমেন্ট, ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট, সেটা টাইম কমপ্লেক্সিটি অর্ডার অফ এন আসবে। আর এখানে যেটা আমাদের মূলত জানার বিষয় সেটা হচ্ছে কোন লুপের মধ্যে যদি আমাদের ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্টের ক্ষেত্রে i/2 বা j/2 কোনো মাল্টিপ্লাই থাকে, সেক্ষেত্রে তার টাইম কমপ্লেক্সিটি এমনটা আসবে, যদি মাল্টিপ্লাই বাই 2 থাকে সেক্ষেত্রে আসবে অর্ডার অফ লগ 2n, আর মাল্টিপ্লাই বাই 3 থাকলে অর্ডার অফ লগ 3n। আর এখানে ডিভাইডেড থাকলো সেম রোল, ডিভাইডেড বাই 2 থাকলে লগ 2n। এটা হচ্ছে আমাদের কি নোট। তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত। আমাদের এই ধরনের আরো শর্ট নোট আমরা টাইম কমপ্লেক্সিটি বলেন বা অ্যালগরিদমের অন্যান্য যে কোর্স গুলো আছে, টপিক গুলো, সেই টপিক গুলোর ভিতর খুব সুন্দর করে সাজাইছি। তো সেগুলো আমরা দেখতে পারেন। তো আমাদের কিউবিট লার্নিং এর পক্ষ থেকে আপনাদের সবাই স্বাগত। আমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে ভিজিট করতে পারেন kubitlearning.com দিয়ে। আর আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে আমাদের সাথে আমাদের যে কোর্স গুলো আছে সেগুলো আপডেট পেয়ে থাকবেন। আশা করি আপনাদের অনেককে আমরা কিউবিট লার্নিং এর অ্যালগরিদম কোর্সে দেখতে পাবো। তো আজকের মতন এখানেই শেষ।